আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। তো আপনারা থাম্বনেল দেখেই বুঝে গেছেন যে আজকে কোন ক্লাসে কোন বিষয়ে কোন টপিকের ক্লাস নিয়ে আসছি। তো আজকে আমরা যে বিষয়টা শিখবো ভাইয়া, সেটা হচ্ছে ট্রাইগোনোমেট্রি বা ত্রিকোণমিতি। আজকে আমরা কি শিখবো? ট্রাইগোনোমেট্রি বা ত্রিকোণমিতি। তো শুরুতে আমরা দেখতেছি যে লেখা আছে সমকোণী ত্রিভুজের বাহুগুলোর নামকরণ শিখবো। তারপরে হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতের পরিচয়, গাণিতিক সমস্যা, এই সকল বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে আজকে আমরা যে অধ্যায়টি নিয়ে আলোচনা করতেছি সেটা হচ্ছে 9, অর্থাৎ হচ্ছে চ্যাপ্টার 9, অর্থাৎ হচ্ছে নবম অধ্যায়। আমরা যারা ক্লাস 9-10-এ আছি তাদের যে নবম অধ্যায়টা রয়েছে সাধারণ গণিতের জেনারেল ম্যাথে, সেই 9.1 নিয়ে আজকে আমরা কি করব? আলোচনা করব। এই 9.1 এর যত বেসিক রয়েছে, যত ফান্ডামেন্টাল বিষয় রয়েছে, সেগুলো নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব। তো আমি আশা করছি তোমাদের সাথে, অবশ্যই যদি ভাইয়ের কাজটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক তো আশা করতেই পারি। তা চলো শুরু করি কাজটি। তো দেখো, সমকোণী ত্রিভুজের বাহুগুলোর নামকরণ এই ত্রিকোণমিতির ক্ষেত্রে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। আর এই সমকোণী ত্রিভুজ সম্পর্কে আমরা কি করব? এখন ধারণা লাভ করব। হয়তোবা আমরা এমন কেউ আছি যে সমকোণী ত্রিভুজ সম্পর্কে জানি না, বা জানার পরেও অনেকেই ফাঁকিবাজি করছে। ক্লাস 6, 7, 8-এ আমরা ফাঁকিবাজি করছি, এখন ক্লাস 9-এ এসে যে আমি ত্রিকোণমিতি পারবো কি পারবো না, এ নিয়ে একটা কি রয়েছে, সংশয় রয়েছে। তো ভাই আজকে আমরা ত্রিকোণমিতির যে বেসিক, যে একেবারে কিচ্ছু পারে না সেও ইনশাল্লাহ ত্রিকোণমিতিতে অবশ্যই আটকেবে না, ভাইয়া তো সাথে আছে ইনশাল্লাহ। তো ভাইয়া অনুষ্ঠান নিয়ে আসলাম। তো ভাইয়া আগে আমরা জেনে নিই যে এই যে যে ত্রিকোণমিতির ক্ষেত্রে কাজ করে কি সমকোণী ত্রিভুজ। তাহলে ত্রিভুজ সম্পর্কে আমরা আগে একটু বেসিক ধারণা নিয়ে নিই। তাহলে দেখেন ভাইয়া, ত্রিভুজ হচ্ছে, অর্থাৎ হচ্ছে ত্রিভুজ আমরা জানি হচ্ছে এই যে দেখেন 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 এই হচ্ছে একটা ত্রিভুজ, অর্থাৎ হচ্ছে তিন বাহু যে সমষ্টি মিলে, তিনটি ভুজ মিলে যে সমষ্টি মিলে একটি ক্ষেত্র তৈরি হয় তাকে কি বলা হয়? ত্রিভুজ বলা হয়। অর্থাৎ হচ্ছে তিন দ্বার বিশিষ্ট, অর্থাৎ তিন বাহু বিশিষ্ট যে ক্ষেত্রটি তৈরি হয় তাকে কি বলা হয়? ত্রিভুজ বলা হয়। এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা জেনে নেব যে কোনটাকে সমকোণী ত্রিভুজ বলা হয়, কোনটাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলা হয় এবং কোনটাকে স্থূলকোণী ত্রিভুজ বলা হয়। আমাদের এই ত্রিকোণমিতি করার ক্ষেত্রে সবচেয়ে যে ভূমিকাটা পালন করে সেটা হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজ কি ভাই? সমকোণী ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের, অর্থাৎ হচ্ছে যে ত্রিভুজের একটি কোণের মান, কি বললাম ভাইয়া? যে ত্রিভুজের একটি কোণের মান 90 ডিগ্রি অথবা হচ্ছে এক সমকোণী, কি বললাম? 90 ডিগ্রি অথবা এক সমকোণী, তাকে বলা হয় হচ্ছে সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজকে বুঝতে পারছি। আর সূক্ষ্মকোণী ত্রিভুজ হচ্ছে, সূক্ষ্মকোণ কাকে বলা হয়? অর্থাৎ এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে দেখেন এই পাশে আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে এটা 90 হইলে বাকি দুইটা কত হতে পারে? ধরলাম এটা হচ্ছে 45 ডিগ্রি। এটা কত ডিগ্রি? 45 ডিগ্রি। অর্থাৎ হচ্ছে যে কোণের পরিমাণ 90 ডিগ্রির চাইতে ছোট তাকে বলা হয় সূক্ষ্মকোণী ত্রিভুজ। তাকে কি বলা হয়? যে ত্রিভুজের কোণের মান অর্থাৎ হচ্ছে 90 ডিগ্রির চাইতে ছোট তাকে কি বলা হয়? সূক্ষ্মকোণী ত্রিভুজ বলা হয়। আর যে ত্রিভুজের একটি কোণের মান 90 ডিগ্রি তাকে কি বলা হয়? সমকোণী ত্রিভুজ বলা হয়। তাহলে আমরা ত্রিভুজের পরিচয়টা পড়ে জানি। আগে যে আমরা দেখতেছি একটা হচ্ছে সমকোণ আর একটা হচ্ছে কি সূক্ষ্মকোণ। তাহলে সূক্ষ্মকোণ সম্পর্কে আমরা ধারণা পেলাম, অর্থাৎ হচ্ছে যে কোণের মান 90 ডিগ্রি চাইতে ছোট সেটা হচ্ছে সূক্ষ্মকোণ। তাহলে এই পিথাগোরাসের যে উপপাদ্যটা, অর্থাৎ হচ্ছে ত্রিকোণমিতি করার ক্ষেত্রে আমাদের যে সবচেয়ে বেশি কাজে দেয় সেটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। তাহলে পিথাগোরাসের উপপাদ্যটা কি? পিথাগোরাসের উপপাদ্য হচ্ছে সমকোণী ত্রিভুজের উপর, যে পিথাগোরাস বলতেছেন যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর বর্গ এবং হচ্ছে তার লম্ব এবং হচ্ছে ভূমির উপর বর্গ এর সমষ্টির সমান। এখন আমরা জেনে নিব অতিভুজ কাকে বলে, লম্ব কাকে বলে এবং হচ্ছে ভূমি কাকে বলে। তাহলে ভাইয়া আমি বলছি যে যেই ত্রিভুজের একটি কোণের মান 90 ডিগ্রি তাকে কি বলা হয়? সমকোণী ত্রিভুজ বলা হয়। তাহলে ধরলাম এটা একটা সমকোণী ত্রিভুজ, এ বি সি একটা কি সমকোণী ত্রিভুজ।
অর্থাৎ এই যে যে সমকোণী ত্রিভুজটা রয়েছে, সমকোণী ত্রিভুজের যে বিপরীত পার্শ্বে যে বাহুটা থাকে তাকে বলা হয় কি অতিভুজ। বা কি বললাম, সমকোণী ত্রিভুজের বিপরীত দিকে অর্থাৎ হচ্ছে এই সমকোণী ত্রিভুজের এই দিকে যে বাহুটা থাকে অর্থাৎ বড় বাহুটা, অতি মানে হচ্ছে কি বড়, অতি বাহুটা যে বড় বাহুটা থাকে তাকে বলা হয় হচ্ছে অতিভুজ। আর আমরা যদি এখান থেকে যে কোনো একটা বাহুকে, যে কোনো একটা সমকোণ ব্যতীত এই দুইটা কোণ থেকে যে কোনো একটা কোণকে থিটা ধরে নিই, অর্থাৎ হচ্ছে এই যে থিটা, আলফা, গামা, বিটা, এগুলো হচ্ছে বিভিন্ন গ্রিক শব্দ দ্বারা কোণকে প্রেজেন্ট করা হয় বা কোণকে ধরা হয়। আমি এখানে থিটার জায়গায় যদি এ ধরতাম তাহলে আমাকে না করতো না। তাহলে আমি ধরলাম এটা হচ্ছে থিটা কোণ। তাহলে আমরা সবসময় খেয়াল করবো থিটা কোণের বিপরীত পার্শ্বে যে বাহুটা থাকে, কি বললাম ভাইয়া, থিটা কোণের বিপরীত পার্শ্বে যে বাহুটা থাকে তাকে বলা হয় লম্ব। তাহলে লম্ব কি, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানলাম যে সমকোণের বিপরীত পার্শ্বে যে বাহুটা থাকে তাকে বলা হয় অতিভুজ, এবং হচ্ছে থিটা কোণের বিপরীতে যে বাহুটা থাকে তাকে বলা হয় লম্ব। আর ভূমি কাকে বলা হয়, অর্থাৎ এই থিটা কোণের পাশে যে বাহুটা থাকে, থিটা কোণের পাশে যে বাহুটা থাকে তাকে বলা হয় ভাইয়া ভূমি। তাহলে আমরা জিনিসটা বুঝতে পারছি যে অতিভুজ কাকে বলে, লম্ব কাকে বলে, ভূমি কাকে বলে, এই জিনিসটা তো অবশ্যই বুঝতে পারছি। কিন্তু যদি ভাইয়া এই যে যে থিটাটা, এই থিটাটা যদি এখানে সি কোণের ভিতরে এ সি বি তে না হইয়া যদি বি এ সি তে হইতো, যদি আমি এইটাকে থিটা কল্পনা করতাম, এই কোণটাকে যদি থিটা কল্পনা করতাম, তাহলে ভাইয়া আমার অতিভুজ, তাহলে আমার অতিভুজ কোণটা হইতো, লম্ব কোণটা হইতো, আর ভূমি কোণটা হইতো। এবার বলেন তো ভাইয়া, আমি সবসময় বলছি যে থিটা কোণের বিপরীত যে বাহুটা থাকবে সেটা এই পাশে হোক আর ওই পাশে হোক, ওইটাকে আমরা বলবো হচ্ছে বিপরীত বাহু। এটাকে আমরা কি বলবো, বিপরীত বাহু বা লম্ব। এটাকে আমরা কি বলতে পারি, বিপরীত বাহু বা লম্ব। এবং হচ্ছে এই থিটা কোণের পার্শ্বে যে বাহুটা থাকবে সেটা হচ্ছে আমাদের ভূমি। তাহলে এটা কি হয়ে গেল, এখন এটা হচ্ছে আমাদের ভূমি হয়ে গেল। এখন দেখেন আমি বলছিলাম যে এই যে 90 ডিগ্রি, এই 90 ডিগ্রির বিপরীতে যে বাহুটা থাকবে সেটা সবসময় ফিক্সড থাকবে, আর সেটাই হচ্ছে আমাদের অতিভুজ। তাহলে আমরা এই যে যে সমকোণী ত্রিভুজের বাহুগুলোর যে নামকরণ, এটা সম্পর্কে অবশ্যই একটা ধারণা লাভ করেছি। এরপর দেখবো যে আমরা যে এই যে যে ট্রাইগোনোমেট্রি, এই জিনিসটা মূলত কি। আমরা তো ত্রিকোণমিতি শেখার জন্য যে সমকোণী ত্রিভুজ অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটা সম্পর্কে জানলাম। এখন আমরা যে এই যে ত্রিকোণমিতি বা ট্রাইগোনোমেট্রিক্স, এটার বেসিক সম্পর্কে একটু জানার চেষ্টা করি। তাহলে দেখেন এখানে যে আছে ট্রাই, টি আর আই, ট্রাই, ট্রাই মানে হচ্ছে কি ট্রাই, এবং এরপরে হচ্ছে গণ, ট্রাই গণ, এবং হচ্ছে মেট্রিক। ট্রাই মানে হচ্ছে ভাইয়া তিন, ট্রাই মানে কি বললাম, ট্রাই মানে হচ্ছে তিন, আর গণ মানে হচ্ছে ধার বা বাহু, আর মেট্রিক মানে হচ্ছে কি পরিমাণ। মেট্রিক মানে কি পরিমাপ করা, মাপ, অর্থাৎ হচ্ছে ট্রাইগোনোমেট্রি মানে হচ্ছে তিন ধার বা তিন বাহু পরিমাপ। সুতরাং যেখানে তিনটি বাহু বা তিনটি ধার নিয়ে পরিমাপ করা হয় সেটাকে কি বলা হয়, ট্রাইগোনোমেট্রি বলা হয়। তাহলে এখন আমরা ট্রাইগোনোমেট্রি সম্পর্কে জানলাম। এখন আমরা কি জানলাম যে এই যে সমকোণী ত্রিভুজের যে বিভিন্ন বাহুগুলোর নামকরণ, 90 ডিগ্রি বিপরীত যে বাহুটা থাকে সেটা হচ্ছে অতিভুজ, এবং হচ্ছে থিটা কোণের বিপরীত যে বাহু থাকে সেটা হচ্ছে লম্ব, এবং হচ্ছে থিটা কোণের পাশে যে বাহুটা থাকে সেটা হচ্ছে ভূমি। আমরা এই সম্পর্কে জানলাম। এখন আমরা ভাইয়া জানবো সেটা হচ্ছে যে পিথাগোরাসের একটি উপপাদ্য সম্পর্কে আমরা জানবো। আমরা অবশ্যই যারা ক্লাস 8 এ 7 এ পড়ে আসছে তারা অবশ্যই আমরা জানি যে পিথাগোরাসের একটা কি রয়েছে, উপপাদ্য রয়েছে। সেটা হচ্ছে কি যে অতিভুজের উপর বর্গ। পিথাগোরাসের উপপাদ্যটা কি, সেটা হচ্ছে ভাইয়া অতিভুজ, অতিভুজ আমরা জানি অতিভুজ স্কয়ার ইজ ইকুয়ালস টু লম্ব স্কয়ার, লম্বের উপর স্কয়ার প্লাস ভূমির উপর কি স্কয়ার, ভূমির উপর কি স্কয়ার। তাহলে পিথাগোরাসের উপপাদ্যটা কি ছিল, পিথাগোরাসের উপপাদ্যটা এমন ছিল যে অতিভুজের উপর স্কয়ার, লম্বের উপর স্কয়ার, এবং হচ্ছে ভূমির উপর স্কয়ার, এই দুইটার স্কয়ারের যোগফলের সমষ্টির সমান। তাহলে কি বললাম, অতিভুজের উপর, অর্থাৎ হচ্ছে সমকোণী ত্রিভুজের যদি আপনি অতিভুজকে স্কয়ার করেন তাহলে লম্ব এবং ভূমি এই দুইটাকে স্কয়ার করলে, যোগ করলে যত হবে, শুধু এই অতিভুজের মান যদি আপনি স্কয়ার করেন তত হবে। তাহলে আমরা দেখতে পারলাম যে অতিভুজের উপর স্কয়ার, অর্থাৎ হচ্ছে আমরা
আগেই জেনে নিচ্ছি যে এই যে সমকোণী ত্রিভুজ রয়েছে, সমকোণী ত্রিভুজের যে বিপরীত পাশে যে বাহুটা সেটা হচ্ছে অতিভুজ। সুতরাং আপনি যদি এখানে একটা বর্গ অঙ্কন করেন, এই বর্গটির সমষ্টি এখানে যদি আমরা থিটা কোণ কল্পনা করি, তাহলে এটা হচ্ছে লম্ব, লম্বের উপর বর্গ, এবং হচ্ছে এটা হচ্ছে আমাদের হচ্ছে কি ভূমি, ভূমির উপর বর্গ। এই দুইটা বর্গের যোগফলের সমষ্টির সমান হচ্ছে অতিভুজের উপর বর্গ। হয়তোবা আমার অতিভুজটা একটু আকার ছোট হয়েছে, কিন্তু যদি আমরা ভালো করে আঁকি দেখি তাহলে এটা কি হবে, সবসময় অতিভুজের উপর বর্গটা কি হবে, এই দুইটা বর্গের সমষ্টি সমান হবে। এটা হচ্ছে এখন প্রমাণের বিষয় নয়, এটা অবশ্যই বাইরে কি রয়েছে, প্রমাণ রয়েছে। তাহলে আমরা যদি অতিভুজের উপর বর্গ অর্থাৎ হচ্ছে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়ালস টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এই পিথাগোরাসের এই সূত্রটা জানি, তাহলে আমরা এই ত্রিকোণমিতির ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ বিভিন্ন ম্যাথমেটিক্যাল ইকুয়েশন আমরা কি করতে পারবো, সলভ করতে পারবো। তাহলে আমরা অতিভুজ জিনিসটা কি বুঝতে পারছি, লম্ব জিনিসটা কি বুঝতে পারছি, ভূমি জিনিসটা কি বুঝতে পারছি। তা আমরা কি করলাম, এই যে এটা হচ্ছে একটা সূত্র বা পিথাগোরাসের সূত্র, এটা আমরা লিখে নিতে পারি। সূত্র এটা হচ্ছে কি একটা সূত্র, পিথাগোরাসের এটা একটা কি সূত্র, এটা আমরা লিখে নিতে পারি। এটা একটা কি সূত্র, এই সূত্রটা আমরা কি করতে পারি, লিখে নিতে পারি, যে পিথাগোরাসের উপপাদ্য, যে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়ালস টু লম্ব স্কয়ার প্লাস ভূমির উপর স্কয়ার। এখন আমরা জানবো যদি কোনো, এখন আমরা জানবো এই বিভিন্ন কোণের পরিমাপ, অর্থাৎ ত্রিকোণমিতির ক্ষেত্রে যে বিভিন্ন কোণের অনুপাত। এখানে আমরা জানি এখানে কিছু সূত্র রয়েছে, যেমন হচ্ছে আমরা জানি হচ্ছে সাইন অনুপাত, সাইন থিটা ইকুয়ালস টু, আমরা জানি সাইন থিটা, যদি থিটা কোণ কল্পনা করি তাহলে সাইন থিটা ইকুয়ালস টু লম্ব বাই অতিভুজ, সাইন থিটা ইকুয়ালস টু কি, লম্ব বাই অতিভুজ, এটা হচ্ছে একটা সূত্র। তারপর হচ্ছে সাইন থিটা cos থিটা ইকুয়ালস টু, আমরা জানি কি cos থিটা ইকুয়ালস টু হচ্ছে ভূমি বাই অতিভুজ, সাইন cos, তারপর হচ্ছে আমরা যদি দেখি tan থিটা ইকুয়ালস টু, আমরা জানি লম্ব বাই ভূমি, tan থিটা ইকুয়ালস টু কি লম্ব বাই এই হচ্ছে ভূমি। তাহলে tan থিটা ইকুয়ালস টু কি জানলাম, tan থিটা ইকুয়ালস টু লম্ব বাই ভূমি। এখন এই সাইনের বিপরীত, সাইনের উল্টা হচ্ছে কোসেক থিটা, সাইনের উল্টা কি কোসেক, ও এস ই সি, কোসেক থিটা। এই কোসেক থিটা সাইনের উল্টা, তাহলে সাইন থিটা যদি লম্ব বাই অতিভুজ হয় তাহলে কোসেক থিটা ইকুয়ালস টু কি হবে, কোসেক থিটা এর উল্টা হবে, সুতরাং কোসেক থিটা হবে অতিভুজ বাই লম্ব। তাহলে কোসেক থিটা ইকুয়ালস টু কি হবে, কোসেক থিটা ইকুয়ালস টু হবে ভাইয়া অতিভুজ বাই লম্ব। এখন দেখি cos এর বিপরীত, cos এর উল্টা হচ্ছে কি, cos এর উল্টা হচ্ছে sec থিটা, cos এর উল্টা কি s e c, sec থিটা। তাহলে cos থিটা ইকুয়ালস টু যদি ভূমি বাই অতিভুজ হয় তাহলে sec থিটা ইকুয়ালস টু কি হবে, sec থিটা ইকুয়ালস টু হবে অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। তাহলে কি বললাম ভাইয়া, sec থিটা ইকুয়ালস টু হবে অতিভুজ বাই ভূমি। এখন আমরা দেখালাম tan থিটা, tan থিটা ইকুয়ালস টু কি লম্ব, tan থিটা ইকুয়ালস টু কি ছিল লম্ব বাই ভূমি, সরি এখানে cot থিটা লিখবো আমরা, tan থিটা লিখছি cot, কি থিটা cot থিটা, tan এর উল্টা হচ্ছে কি cot, tan এর বিপরীত হচ্ছে কি cot থিটা। তাহলে tan থিটা ইকুয়ালস টু লম্ব বাই